সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা, মন্তব্য প্রধানমন্ত্রীর। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫%। আসসালামু আলাইকুম। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময়ে ফ্যাসিবাদী সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ সব ক্ষেত্র ধ্বংস করে গেছে এবং এখন এসব পুনর্গঠনের পালা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় ৩টি এসডিজি গ্রামের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এদিন দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের আওতায় ৩টি গ্রামের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রামগুলো হল দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি। প্রধানমন্ত্রী বলেন, কোনো এক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়, এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে এই যে পুনর্গঠনের এই পালা, দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। এবং এরই অংশ হিসেবে জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ৫ বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বা 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান। এ সময় ঢাকায় গত ২ মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন হাই কমিশনার। বৈঠকে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে হাই কমিশনারের কাছে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করেন তিনি। সবশেষে প্রধানমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সব ইস্যুই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, গণতান্ত্রিক দুই দেশের মধ্যে ভিন্ন মত বা বিভিন্ন ইস্যু থাকা স্বাভাবিক, আর ইস্যু থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক আরও উন্নত করার সুযোগ রয়েছে। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে এটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না, আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। দুই দেশের ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমি সবসময় বলি, একটা গণতন্ত্র দুই দেশে। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে ভারত কোনো ধরনের কর্মকাণ্ড করবে না বলে দেশটি বাংলাদেশকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার ৬২.25%। মোট জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। এবছর ঢাকা বোর্ডে পাশের হার ৭১.৬৩%, বরিশাল বোর্ডে ৬০.৩৫, দিনাজপুর বোর্ডে ৫৮.০৫, কুমিল্লা বোর্ডে ৬৫.৪২, চট্টগ্রাম বোর্ডে ৫৯.৪৮, রাজশাহী বোর্ডে ৬৩.৬৭, সিলেট বোর্ডে ৫৮.৩৩, যশোর বোর্ডে ৬৬.২৭, ময়মনসিংহ বোর্ডে ৫৭.৩৯, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ৫৫.৪৯ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০%। এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪,১৮,৩৯৮ জন শিক্ষার্থী। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য এবার শুধু পুনর্নিরীক্ষণ নয়, খাতা সম্পূর্ণভাবে পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, পরীক্ষায় ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। ১৯৯৮ সালের বোর্ডের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না, তবে বর্তমানে এ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। উত্তরপত্র যাচাইয়ের সময় কোনো ভুল ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী আমাদের ছিল, সেটা উত্তীর্ণ হয়েছে ১১,৩৮,৮৭৭ জন। পাশের হার হয়েছে 62.25। জিপিএ প্লাস পেয়েছে ১,১৬,৬৭৬ জন। বিগত ১৭ বছর বিচার বিভাগের এজলাস থেকে চেতনা বিক্রি হয়েছে, তা যেন আর না হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে সিরডাপে নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ প্রতিবেদন, বাংলাদেশ সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রিজভী বলেন, বিএনপির যে সকল নেতাকর্মী অনৈতিক কাজের সঙ্গে জড়িত তাদেরকে দল পানিশমেন্ট দিয়েছে, কাউকে ক্ষমা করেনি। তিনি আরও বলেন, একপাক্ষিকভাবে অভিযোগ দিলে চলবে না। এখন বাংলাদেশের মানুষ চায় নতুন করে সব শুরু হোক, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আবার ডেভেলপ হোক। বিচারক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অ্যাসপিরেশন যে থাকে না অনেকের, এবং সেটা যে বিবেচনা হয় না, উন্নত দেশেও হয়, কিন্তু তারা চেয়ারে বসার পর তাদের মনটা হয়ে যায় একেবারে নিরপেক্ষ, তারা বেআইনি করেন না। দু একটা হয়, ব্যতিক্রম যে হয় না তা না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেআইনি কাজ বিচারকরা করেন না। আমাদের এই দেশে যে ধরনের বিচারক আমরা ১৭ বছরে দেখেছি, এজলাস থেকে হুমকি দিচ্ছেন, এজলাস থেকে চেতনা বিক্রি করছেন, এজলাসে বসেই, সেটার যেন পুনরাবৃত্তি না হয়। বিচার বিভাগ, বিচারকরা হচ্ছে তারা তাদের মত প্রকাশের ক্ষেত্রে, তাদের রায় প্রদানের ক্ষেত্রে একেবারে সুবিবেচনা প্রসূত ভাবেই তারা সেটি দেবেন। এই মানসিকতা সম্পন্ন মানুষই বিচারক হোক, এটাই মানুষের কামনা। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সোমবার ভোরে এস.এম. সুলতান স্মৃতি সংগ্রহশালায় কোরআন খতম, দোয়া মাহফিল ও শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী, আর্ট ক্যাম্পের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠান এবং সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, নড়াইল জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকে ১ লাখ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারি গ্রামের এক গৃহবধূকে তার নিজ ঘরে আশকর আলী ও জাহিদুল ইসলাম ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে মামলা দায়ের করেন। ৬ জনের সাক্ষ্য নেয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় আজ এ রায় দেন আদালত। বিজ্ঞ আদালত তার রায়ে দেখা যায় যে আসামি দুজনকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু দমন আইনের ৯-৩ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে আসামি আশকর আলী এবং জাহিদুল ইসলাম প্রত্যেকে দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং ১ লক্ষ টাকা জরিমানা আদেশ প্রদান করা হয়। জরিমানার টাকা বাদী পক্ষ প্রাপ্ত হবে। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান, লেবানন ও ফিলিস্তিনে গত ২ বছরে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তেহরান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে নিহত সাংবাদিকদের স্মরণ করেন। দায়িত্ব পালন করতে গিয়েই তাদের জীবন দিতে হয়েছে বলেও উল্লেখ করে তিনি বলেন, গত ২ বছরে আমরা অনেক প্রিয়জনকে হারানোর পাশাপাশি ইরান, লেবানন ও ফিলিস্তিনে আপনাদের অনেক সহকর্মীকেও হারিয়েছি। নিহত সাংবাদিকদের পাশাপাশি দেশের জন্য প্রাণ দেওয়া অন্যদের প্রতিও শ্রদ্ধা জানান বাঘাই। তিনি বলেন, আমাদের দেশ ও সাংবাদিকতার দায়িত্ব পালনের জন্য যারা জীবন দিয়েছেন সেই সব শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। বর্তমান সময়ে ক্রিকেটের ৩ সংস্করণে বোলারদের কাছে আতঙ্কের বড় নাম ট্রাভিস হেড। ওয়ানডে, টেস্ট কিংবা টি-20 যে ফর্মেটই হোক না কেন, ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের চুরমার করে দেয়ায় যেন বড় লক্ষ্য থাকে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ব্যাটারের। আসন্ন টেস্ট সিরিজে হেডের সেই ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পড়তে যাচ্ছে বাংলাদেশের বোলাররা। অজি ব্যাটিং দানবকে থামাতে নিজের মতো করে বোলিংটা করতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ। ডারউইনে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। তাসকিন জানিয়েছেন, হেড বিশ্বের সেরা ব্যাটারদের একজন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শেষ পর্যন্ত এটি ব্যাট আর বলেরই খেলা, তাই আমি প্রসেস ফলো করে যাব বিগত কয়েক বছর ধরে যেভাবে করে আসছি। এছাড়া প্রতিটি ব্যাটারের জন্যই নিজেদের পরিকল্পনা থাকবে বলেও জানান তিনি। দিন কয়েক আগে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ লিভারপুল ছেড়ে ত্রাবজনস্পোরে যোগ দিয়ে বড় চমক দিয়েছিলেন। এবার একই পথ ধরে তুরস্কে পাড়ি জমাচ্ছেন রোমেলু লুকাকু। মোহাম্মদ সালার পর এবার তুরস্কের লিগে নাম লিখাতে চলেছেন তিনিও। ইতালিয়ান গণমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তো বলছে, ফেনারবাচের সঙ্গে লুকাকুর কথাবার্তা প্রায় চূড়ান্ত। আগামী ১-২ দিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে। রোমেলু লুকাকু এরই মধ্যে নাপোলি ছেড়ে ফেনারবাচে যাওয়ার প্রাথমিক সম্মতি দিয়েছেন। তুরস্কের ক্লাবটির সঙ্গে তার ২ বছরের চুক্তি হতে পারে। বোনাস সহ তার বার্ষিক বেতন হতে পারে ১ কোটি ইউরো। ২০২৪ সালে চেলসি থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেবার যোগ দিয়ে ক্লাবটিকে সিরি আ জেতান বেলজিয়ান তারকা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা, মন্তব্য প্রধানমন্ত্রীর। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.25%। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।